আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও ইউটিউব বন্ধুরা, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের অংশ হিসেবে আরও একটি নতুন ক্লাস বা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, আর আলোচ্য বিষয় হচ্ছে মিশরীয় সভ্যতা। আমরা আজকে মিশরীয় সভ্যতার পরিচয়, এটা কোথায় গড়ে উঠছে, কেন গড়ে উঠছে, এবং মিশরকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিশরকে নীল নদের দান কেন বলা হয়, আজকে আমরা এটা দেখব। তো চলো আমরা ক্লাসে প্রবেশ করি। শিখন ফল, আমরা আজকে ক্লাস শেষে যে সকল বিষয়গুলো অর্জিত হবে সেটা একটু দেখে নিই। প্রাচীন মিশরের ভৌগোলিক অবস্থান বর্ণনা করতে পারবে আজকের ক্লাস শেষে, অর্থাৎ প্রাচীন মিশর কোথায় অবস্থিত। আমরা তো মিশরীয় সভ্যতা পড়ব, মিশরীয় সভ্যতা তো মিশরে গড়ে উঠছে, তাহলে মিশরের অবস্থানটা আমাদের জানা দরকার। এই জন্য মিশরের ভৌগোলিক অবস্থানটা, অর্থাৎ এটা পৃথিবীর কোথায় অবস্থিত সেটা জেনে নেব। তারপরে সে মিশরীয় সভ্যতার বিকাশ কেন হয়েছিল, অর্থাৎ মিশরে কেন সভ্যতা গড়ে উঠেছিল তা আমরা জানতে পারবো। এরপর হচ্ছে মিশরকে নীল নদের দান কেন বলা হয় তা বিশ্লেষণ করতে পারবে। অর্থাৎ এই যে নীল নামক যে নদীটা, সেই নদীকে মিশরকে নীল নদের এই নদীটার দান কেন বলা হচ্ছে মিশরকে, অর্থাৎ মিশরীয় যে সভ্যতাটা এটা নীল নদের অবদানের পরিপ্রেক্ষিতে গড়ে উঠছে, এই কথাটা কেন বলা হচ্ছে আমরা আজকে ক্লাস শেষে জানব। তো এই কথাটা বোঝার আগে এই যে আমরা গত ক্লাসে একটা বিষয় জেনেছিলাম, নদী তীরবর্তী স্থানগুলোতে সভ্যতাগুলো গড়ে উঠবে। আমরা দেখব যেমন মিশরে নীল নদের তীরে, এরপরে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠবে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে, এরপর এই সিন্ধু সভ্যতা গড়ে উঠবে সিন্ধু নদীর তীরে। এইভাবে নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে কেন সভ্যতা গড়ে ওঠে এটা আমরা গত ক্লাসে কিন্তু জেনেছি। যারা গত ক্লাসটি এখনও দেখনি, খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না হলেও বোঝার জন্য খুবই ইনফরমেশন রয়েছে ওইখানে, তুমি আমার ইউটিউব চ্যানেলে ক্লাসটি দেখে নেবে। আর মূল ক্লাস শুরু করার আগে তোমাদের প্রতি সে পুরাতন অনুরোধটা আবারও করে, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওর নিচে দেখো একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওইখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুঁজে পেতে তোমাদের সহজ হবে। চলো আমরা ক্লাস শুরু করি। আমরা প্রথমে প্রাচীন মিশরের ভৌগোলিক অবস্থানটা একটু দেখে নিই। প্রাচীন সভ্যতার ভিত্তিভূমি হিসেবে বিবেচিত মিশরের অবস্থান আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত। এখানে খুব গুরুত্বপূর্ণ দুটি তথ্য রয়েছে। একটা হচ্ছে সভ্যতার ভিত্তিভূমি কোন দেশকে বলা হয়, তাহলে মিশরকে। অর্থাৎ ভিত্তিভূমি মানে কি, যে ভূমিটাকে প্রথমে ভিত্তি করে সভ্যতাগুলোর যাত্রা শুরু হবে, বিশ্ব সভ্যতার যে যাত্রা শুরু হবে, প্রথম দিকে যেখানে সভ্যতা গড়ে উঠছিল সেটা একটা হচ্ছে মিশর। আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মিশর কোন মহাদেশে অবস্থিত, আফ্রিকা মহাদেশে অবস্থিত। দেশটির উত্তরে ভূমধ্যসাগর। আমরা ম্যাপটা একটু দেখে নিই, ম্যাপ দেখলে আমরা বুঝবো। এই যে এটা হচ্ছে মিশর, মিশরকে ইংরেজিতে ইজিপ্ট বলা হয়, যেমন ভারতের ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়া, মিশরের ইংরেজি নাম হচ্ছে ইজিপ্ট। তাহলে এই যে মিশরের এই যে উত্তর দিকে, দেশটির উত্তর দিকে ভূমধ্যসাগর, এই যে এখানে একটা যে অবস্থান দেখতে, এটা হচ্ছে সাগর, এটা হচ্ছে ভূমধ্যসাগর। আর আরেকটা তথ্য এর আগেও বলেছি, আবারও বলে রাখতেছি, যে কোনো সময় ম্যাপের উপরের দিক হচ্ছে উত্তর দিক, এটা আজীবন মনে রাখবা, যে কোনো ম্যাপের উপরের দিক উত্তর দিক। তাহলে উপরের দিক উত্তর দিক হলে উপরের বিপরীত হচ্ছে নিচ, নিচের দিক হবে দক্ষিণ দিক, উত্তরের বিপরীত দক্ষিণ, তাহলে নিচের দিকে হবে দক্ষিণ দিক। আর উত্তর দিকে তুমি যখন তাকাবে, মুখ করে তাকাবে, তখন তোমার ডান দিক যেটা হবে সেটা হবে আজীবন পূর্ব দিক, আর বাম দিক হবে পশ্চিম দিক। তাহলে আমরা পেয়ে গেলাম মিশরের উপরের দিকে, অর্থাৎ উত্তর দিকে এই হচ্ছে ভূমধ্যসাগর, এটা হচ্ছে সাগর। তারপর হচ্ছে দক্ষিণে বর্তমান সুদান রাষ্ট্র, এই যে ইজিপ্টের দক্ষিণে সুদান। এরপর হচ্ছে এর পূর্ব দিকে বয়ে গেছে লোহিত সাগর, এই যে
আমরা আরব উপদ্বীপের ইতিহাস যখন পড়তেছিলাম তখন আরব উপদ্বীপের পশ্চিমে হচ্ছে এই লোহিত সাগর, আর ইজিপ্টের বা মিশরের পূর্ব দিকে হচ্ছে লোহিত সাগর। এরপর হচ্ছে পূর্ব উত্তরে, এই যে পূর্ব আবার উত্তর, এই যে এই এলাকাটাতে হচ্ছে আরব মরুভূমি। এরপর পশ্চিম দিকে বর্তমান লিবিয়া, এই যে এটা হচ্ছে বর্তমান লিবিয়া। তাহলে এই চারদিকে এই ভৌগোলিক অবস্থানের ভিতরে মিশর অবস্থিত। তারপর নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠা মিশর দুই ভাগে বিভক্ত। এই যে আমরা এই নীল নদ আমরা বলতেছি এটাকে, এই নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠা মিশর দুই ভাগে বিভক্ত। দক্ষিণাঞ্চল বা আপার ইজিপ্ট, আমরা আরেকটা ম্যাপ দেখলে ক্লিয়ার হব। এই যে এটা হচ্ছে নীল নদ, এই যে দাগটা দেখতেছো এটা হচ্ছে নীল নদ, এটাকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা গড়ে উঠছে। আর এই যে আসিয়াত নামক এই এলাকাটা উপরের এই অংশটা হচ্ছে আপার ইজিপ্ট, আর এই নিচের দিকের এই অংশটা হচ্ছে লোয়ার ইজিপ্ট। তারপর এই যে নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠা মিশর দুই ভাগে বিভক্ত। দক্ষিণাঞ্চল বা আপার ইজিপ্ট, যা মিশরের আসিয়াতের নিচের উপত্যকা অবস্থিত। অন্যটি হচ্ছে উত্তরাঞ্চল বা লোয়ার ইজিপ্ট, যা ফাইয়ুম জেলা থেকে নিম্ন অংশ পর্যন্ত বিস্তৃত। তো এশিয়া, আফ্রিকা, ইউরোপ এই তিনটি মহাদেশের দ্বারা পরিবেষ্টিত থাকায় এবং ভূমধ্য সাগরের উপকূলে বিদ্যমান হওয়ায় মিশরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ এখানে বিষয় সেটা হচ্ছে এই যে দেখো লোহিত সাগরের এই অঞ্চলটা হচ্ছে এশিয়া অঞ্চল। আমরা যখন আরব উপদ্বীপের অবস্থান পড়েছি, আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের পশ্চিমে অবস্থিত। তাহলে এটা হচ্ছে এই যে এদিকে আরো অনেক রাষ্ট্র রয়েছে, এটা হচ্ছে এশিয়া মহাদেশ, আর এটা হচ্ছে পুরাটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। আর এই যে ভূমধ্য সাগরের এই যে উত্তর পশ্চিম দিকে এই এলাকাগুলো হচ্ছে ইউরোপ মহাদেশ। তাহলে দেখো আফ্রিকা, এশিয়া, ইউরোপ এই তিনটা মহাদেশে এই যে মাঝখানে এই মিশর অবস্থিত। এটার কারণে আরেকটা হচ্ছে পৃথিবীর খুবই ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ সাগরগুলোর মধ্যে একটা হচ্ছে ভূমধ্য সাগর। এই যে ভূমধ্য সাগরের তীরে মিশর অবস্থিত। এই যে এটা হচ্ছে ভূমধ্য সাগর, এখানে ম্যাপটা এদিকে যদি বর্ধিত থাকতো তাহলে দেখাতে পারতাম। এই যে এইটা হচ্ছে ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগরের এই গুরুত্বপূর্ণ সাগরটার তীরে হচ্ছে ইজিপ্ট। তাহলে বলতেছে যে এশিয়া, আফ্রিকা, ইউরোপ এই তিনটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত থাকা এবং ভূমধ্য সাগরের উপকূলে বিদ্যমান হওয়ায় মিশরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে মিশর অবস্থিত। তো আমরা বাকি ক্লাস শেষ করার আগে আজকের অ্যাটেন্ডেন্সটা বলে দিই কীভাবে দিবে। এই প্রথমে এইচইউ লিখবে, তারপর তোমার রোল লিখবে, মাঝখানে হাইফেন দিয়ে একটা থেকে আরেকটা আলাদা করবে। তারপর এখানে রোল প্লাস 1, অর্থাৎ তোমার রোল যদি 1 হয় এখানে লিখবে 2, 1 লিখবে এখানে, তারপর হাইফেন, তারপর 2। এভাবে তোমার রোল থেকে সব 1 যোগ করে এখানে লিখবে, অর্থাৎ 2টা নাম্বার হবে। অরিজিনাল রোল আমি প্রথম নাম্বারটাই নেব, তারপর নাম, বর্ষ, এইভাবে তুমি আজকের অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে। তো এরপর আমরা পরবর্তী বিষয়ে যাই, মিশরীয় সভ্যতার বিকাশ। মিশরীয় সভ্যতা প্রথমে কিভাবে বিকাশ ঘটছে মিশরে আমরা এখন সেটা দেখি। বর্তমান কাল থেকে প্রায় 7000 বছর আগে পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুতে নানা পরিবর্তনের ফলে দিনের পর দিন বৃষ্টি পড়ত। ওই সময়ের কথা বলতেছি আমরা, যখন 7000 বছরের পূর্বের কথা। ওই সময় দিনের পর দিন অর্থাৎ প্রায় সময় বৃষ্টি পড়ত। নীল নদের পানি উপচে 2 কুল ছাপিয়ে নবপলীয় মানুষের কৃষি উৎপাদন সহ সকল সহায় সম্বল ভাসিয়ে নিয়ে নিঃস্ব করে দিত। এই যে এখানে একটা টপিক আসছে নবপলীয়। তো নবপলীয় যুগ কি, এটা কিন্তু আমরা গত ক্লাসে খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি। যারা গত ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নিবে, তাহলে এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তো এই যে নবপলীয় যে যুগটা, সেই যুগের মানুষের কৃষি উৎপাদন সহ সকল সহায় সম্বল ভাসিয়ে নিয়ে যেত, নিঃস্ব করে দিত। কারণ আমরা এই ম্যাপ দেখলে একটু বুঝবো। এটা হচ্ছে নীলনদ। এই নীলনদটা শুধু কিন্তু এই মিশরের মধ্য দিয়ে যে প্রবাহিত হয়েছে এরকম না, এটার উপরে আরও 10-15টা দেশ থেকে প্রবাহিত হয়ে এই নীলনদটা গিয়ে ভূমধ্যসাগরে এখানে পড়েছে। তাহলে দেখবে যখন অতিরিক্ত বৃষ্টি হবে, এই বৃষ্টির সবগুলা দেশের পানি এই নীল নদের ভিতর দিয়ে গিয়ে এখানে পড়বে।
তো উপরের পানিগুলো যখন নিচের দিকে আস্তে আস্তে নামবে তখন ওই নিচের এলাকাগুলোতে এই নদীর পক্ষে এতগুলা দেশের পানি ধারণ করা সম্ভব হয় না। তখন এই এলাকাগুলা এই নদীর তীর উপচে পড়ে এই পাশের এলাকাগুলা প্লাবিত করত। তো যেমন আমরা উদাহরণ দিলে বুঝবো, যেমন ভারতের যে আমাদের পদ্মা নদী, গঙ্গা নদী বা অন্যান্য যে নদীগুলো আমাদের ভারত থেকে প্রবাহিত হচ্ছে, বর্ষাকালে দেখবে ও ভারতের পানিগুলা যখন এই নদীগুলা দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে, তার আগে এই আমাদের এই নদীগুলো পানিগুলো ধারণ করতে পারে না। কয়েকদিন টানা বৃষ্টি হলে তখন এই যে বন্যা, আমাদের এলাকা বন্যা দেখা দেয় উপরের পানির কারণে। তো এখানে একই ঘটনা ঘটে। এই যে প্রতি বছর এভাবে যখন দিনের পর দিন বৃষ্টি পড়তো, এই নীল নদের পানি উপচে দুই কুল ছাপিয়ে নবপলীয় মানুষের কিছু উৎপাদন সহ সকল সহায় সম্বল ভাসিয়ে নিয়ে নিঃস্ব করে দিত। তখন প্রাচীন মিশরীয়রা প্রতি বছরের এই বন্যাকে রোধ করার জন্য বাঁধ দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করেছিল। এখন তারা তো এখানে এই বসবাস যেহেতু করতে হবে, তাহলে এই যে তারা বুদ্ধি খাটিয়ে ওই সময়ের মানুষ, যে এখানে আধুনিক জ্ঞান বিজ্ঞান বা প্রযুক্তি ছিল না, তারা বুদ্ধি করে এই যে দুই কূলে বাঁধ দেওয়ার সিস্টেম তারা আবিষ্কার করে। এইভাবে সমস্যার সমাধান করতে গিয়ে প্রাচীন মিশরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এটা তারা উদ্ভাবন করে। কৃষির উপকরণ এই বাঁধ দিয়ে তারা কৃষির এই এলাকাগুলো যখন এই বন্যার পানিতে ডুবে থাকতো, এই পানিগুলো নেমে গেলে যে পলি জমতো, এই পলিতে তারা কৃষি উৎপাদন করত। এরপর কৃষির বিভিন্ন উপকরণ আবিষ্কার করে তারা সেচ ব্যবস্থা প্রভৃতি। এই যে এই বাঁধ যখন তারা প্রথমে এই বাঁধটা তারা ব্যবহার করেছিল কিন্তু বন্যা নিয়ন্ত্রণের জন্য, পরবর্তীতে এই বাঁধকে কাজে লাগিয়ে তারা সেচ ব্যবস্থা অর্থাৎ এই তাদের কৃষির পানি দেওয়ার কাজেও এই বাঁধকে তারা কাজে লাগিয়েছে। তো এইভাবে এই যে নীল নদকে কেন্দ্র করে তাদের কর্মযজ্ঞ শুরু হয়ে যায়। প্রভৃতি বিকাশের সাথে সাথে নগরের বিকাশ ঘটতে থাকে। তো এলাকাগুলোতে যখন দিনের পর দিন মানুষ বসতি বৃদ্ধি পাচ্ছিল, লোক সংখ্যা বাড়তেছিল, তখন এগুলা নগরে পরিণত হয় এবং নগর সভ্যতার গড়ে উঠতে থাকে, নগরের বিকাশ করতে থাকে, যা মিশরকে সভ্যতার পটভূমিতে পরিণত করে। এইভাবে নীল নদকে কেন্দ্র করে আস্তে আস্তে সভ্যতার বিকাশ ঘটতে থাকে। এইভাবে মিশরের সভ্যতা বিকাশ ঘটে। তো আমরা পরবর্তী টপিক্সে যাই। খুবই গুরুত্বপূর্ণ টপিক্স এবং এবার এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একেবারে নৈর্ব্যক্তিক থেকে শুরু করে জ্ঞানমূলক, উদ্দীপক সব ধরনের প্রশ্ন হয়ে থাকে। মিশরকে নীল নদের দান কেন বলা হয়, এবং কি চাকরির পরীক্ষা এবং বিসিএস পরীক্ষায়ও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। এই প্রশ্নটা আসে, মিশরকে নীল নদের দান কেন বলা হয়। তো আমরা একটু বিস্তারিত এখন দেখব। হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হলেও নীল নদকে মিশরের জন্য আশীর্বাদ হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ চীনে একটি নদী রয়েছে যেটার নাম হচ্ছে হোয়াংহো। এই নদীর কারণে চীনের অনেক দুঃখ কষ্ট এবং আশেপাশের মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। এই জন্য এই নদীটাকে চীনের দুঃখ বলা হয়। কিন্তু নীল নদকে এর বিপরীত, অর্থাৎ নীল নদকে মিশরের জন্য আশীর্বাদ হিসেবে অভিহিত করা হয়, কেননা মিশরীয় সভ্যতার বিকাশে নীল নদী সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আচ্ছা, তার আগে এখানে একটা কথা বলে রাখি, এই আমরা এখানে নদ শব্দটা কেন বলতেছি, এটা তো এই ইংলিশে যেটাকে বলে রিভার, রিভার অর্থ তো আমরা নদী। এখন এই নদী না বলে নীল নদী না বলে নীল নদ কেন বলা হচ্ছে, এটার মূল ইয়েটা হচ্ছে বাংলা ব্যাকরণের এই যে এই পুরুষবাচক শব্দ আর স্ত্রীবাচক শব্দ এরকম একটা বিষয় রয়েছে। অর্থাৎ যেই নামের শেষে যখন আকার ইকার থাকবে সেটা পুরুষ বা থাকবে, তো সেটা স্ত্রীবাচক শব্দ। আর যেই নামের শেষে আকার ইকার এগুলো থাকবে না, সেটা হচ্ছে পুরুষবাচক শব্দ। যে নদীর নামের শেষে এইভাবে আকার ইকার থাকবে না, সেটা হচ্ছে পুরুষবাচক নদী বা নাম, সেটার ক্ষেত্রে আমরা নদ শব্দটা ব্যবহার করব। আর যে নদীর শেষে যে নদীর নামের শেষে আকার ইকার থাকবে এটা স্ত্রীবাচক শব্দ, সেখানে আমরা নদী শব্দটা ব্যবহার করব। যেমন নীল, নীল শব্দটার এই যে লয়ের সাথে কোনো আকার ইকার নাই, এটা এই জন্য এই নামটা নীল নামটা হচ্ছে পুরুষবাচক শব্দ। এই জন্য নীলের ক্ষেত্রে নদ শব্দটা কিন্তু ব্যবহার করব আমরা। যেমন আমাদের বাংলাদেশের নদীর ক্ষেত্রে আমরা যখন উদাহরণ দেব, যেমন ব্রহ্মপুত্র,
ব্রহ্মপুত্রের শেষে কিন্তু কোনো আকারিকা নেই, এই জন্য ব্রহ্মপুত্র কিন্তু একটা নদ, আমরা এটাকে নদ বলি। আর যেমন যমুনা, মেঘনা, এগুলো সবগুলো শেষে কিন্তু আকার আছে, এই জন্য এগুলা নদী হবে। তাহলে নদ এবং নদীর মধ্যে আসলে এই কোনো পার্থক্য নেই, শুধু নামগত পার্থক্য। দুটাই নদী, মানে যেটা জল দ্বারা প্রবাহিত হয় সেটা, কিন্তু এটার আমরা নদ ব্যবহার করার মূল কারণ হচ্ছে ওই নামটার এই পুরুষবাচক বা স্ত্রীবাচক হওয়ার কারণে। তাহলে এটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা চাকরির পরীক্ষা বা বিভিন্ন ইয়েতে আসে, অনেক শিক্ষিত লোকও কিন্তু এটা জানে না। আচ্ছা যাক, কেননা মিশরীয় সভ্যতার বিকাশে নীল নদী সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল, এই কারণে মিশরকে নীল নদের দান বলা হয়। কি ভূমিকা পালন করছিল এটা আমরা পরে দেখতেছি, কিন্তু মিশরকে নীল নদের দান বলার মূল কারণ হচ্ছে এই যে মিশরের যে সভ্যতার বিকাশ ঘটেছিল, সেটা বিকাশ ঘটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এই নীল নদটা। এই জন্যই, এই কারণে মিশরকে নীল নদের দান বলা হয়, দ্য গিফট অফ দ্য নীল বলা হয়। তো আমরা এখন দেখব কি ভূমিকা পালন করছে। ইতিহাসে পর্যালোচনা করলে দেখা যায় যে মিশরীয় সভ্যতার সূচনাকারী জনগণ পানির প্রাপ্যতা, নীল নদকে কেন্দ্র করে কৃষি উৎপাদন, মাছ ধরে জীবিকা নির্বাহ, পশুপালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা ইত্যাদি বিষয়কে মাথায় রেখে নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে বসতি স্থাপন করেছিল। তাহলে তারা নীল নদের তীরে যে বসবাস স্থাপন করেছিল, এটার কয়েকটা কারণ রয়েছে। একটা কারণ হচ্ছে পানির প্রাপ্যতা, খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা গত ক্লাসে আমরা দেখেছি নদীর তীরবর্তী এলাকায় নদীকে কেন্দ্র করে সভ্যতাগুলো গড়ে উঠবে। কারণটা কি? কারণ মানুষ যখন কৃষি আবিষ্কার করে, কৃষি উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পানি। এই আর কৃষি আবিষ্কারের পর থেকে মানুষ কিন্তু স্থায়ীভাবে বসবাস করা শুরু করে এবং যাযাবরের জীবন অবসান হয়। আর স্থায়ীভাবে বসবাস করার পর থেকে কিন্তু সভ্যতার যাত্রা শুরু হয়। তাহলে পানিটা খুবই গুরুত্বপূর্ণ কৃষির জন্য। এই যে যেহেতু নীল নদের পানি পাওয়া যেত, নীল নদকে কেন্দ্র করে নীল নদের মধ্যে পানি রয়েছে, এই জন্য এই পানির প্রাপ্যতার কারণে মানুষ সেখানে বসবাস স্থাপন করে। এরপর হচ্ছে নীল নদকে কেন্দ্র করে কৃষি উৎপাদন। এই যে নীল নদের আশেপাশে যে এলাকাগুলা এই পলি জমতো, সেখানে কৃষি উৎপাদন ভালো হতো, এটার কারণে সেখানে তারা বসবাস করত। মাছ ধরে জীবিকা নির্বাহ, এই যে নীল নদে যেই নদীর মধ্যে যে মাছ রয়েছে, সেই মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করার সুযোগ ছিল, এই জন্য তারা সেখানে বসবাস করত। পশুপালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা, এই যে আমরা যে এলাকাগুলোর কথা বলছি এর আশেপাশে কিন্তু অনেক মরুভূমি রয়েছে। এই যে সাহারা মরুভূমি এর থেকে কিছু পশ্চিম দক্ষিণে অবস্থিত, এর পাশেও আরও মরুভূমি রয়েছে, আরব তো মরু অঞ্চল অনেক। তাহলে এই সকল এলাকাগুলোতে পশুদের খাদ্য খুবই তীব্র সংকট। তো এইসব এই যে নীল নদের আশেপাশে ব্যাপক তৃণভূমি বা ঘাসের ভূমি পাওয়া যেত। এই যে পশুপালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা ইত্যাদি বিষয়কে মাথায় রেখে নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে বসতি স্থাপন করেছিল ওই এলাকার লোকজন। দেখা যায় প্রতি বছর গ্রীষ্মকালে শুরুতে আফ্রিকার মধ্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্লাবনে নীল নদের দুই কূল ছাপিয়ে যেত। তো আমরা একটা ম্যাপ দেখে বিষয়টা একটু ক্লিয়ার হয়। সেটা হচ্ছে এই যে কি বলছে আগে দেখে নাও। প্রতি বছর গ্রীষ্মকালের শুরুতে আফ্রিকার মধ্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্লাবনে নীল নদীর দুই কূল ছাপিয়ে যেত। তো আমরা আগেও বলেছি এই নদীটা শুধু মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয় নাই, এই যে উপরের 10-15টা দেশের প্রবাহিত হয়ে সেখানে আসছে। এই যে 10-15টা, এই যে দেখো এটার উৎপত্তি কিন্তু এই যে এখান থেকে লেক ভিক্টোরিয়া হ্রদের এখান থেকে উৎপত্তি হয়ে এই যে এই সবগুলো দেশ প্রবাহিত হয়ে এখানে গেছে। তাহলে এই এলাকাগুলোর যখন বৃষ্টিপাত হতো, এই প্রবাহিত পানি এটার মধ্য দিয়ে গিয়ে এই ভূমধ্যসাগরে পড়তো। তো এখানে সেটাই বলছে যে প্রতি বছর গ্রীষ্মকালের শুরুতে আফ্রিকার মধ্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্লাবনের নীল নদের দুই কূল ছাপিয়ে যেত। এই সময় পাহাড়ি মাটি, বরফ গলা পানি, অজস্র জলজ উদ্ভিদ আবাদি জমিতে এসে পড়তো। এটা তো স্বাভাবিক, কারণ এই 10-15টা দেশের যেই গাছপালা পানির সাথে, গাছের পাতা বা মাটি, এগুলো সবই এই বন্যার পানির সাথে এসে পড়তো। আর যখন এই যে
দুই কুল ছাপিয়ে এই এলাকাগুলোতে যখন বন্যার পানি প্রবেশ করতে, এখন এখানে দীর্ঘকাল এটা স্থায়ী ছিল। এই যে মাস স্থায়ী অর্থাৎ মাসব্যাপী, 1 মাস ব্যাপী বা এর থেকে আরও বেশিও, এই যে মাস স্থায়ী এই বন্যার সময় গাছটা পচে গিয়ে এবং এর সাথে জলধারার পাহাড়ি লাল পাথুরে মাটি মিশে এক উর্বর পলি মাটির সৃষ্টি হতো। এইভাবে যখন কয়েক মাস এই পানিগুলো অবস্থান করত, এইখানে এই যে গাছটা পাতা এগুলো তো পচতই, এগুলোর সাথে আবার পাহাড়ের লাল মাটি এসে মিশত। তাহলে এই যে পচা গাছপালা এবং লাল মাটি মিশে এক ধরনের এই উর্বর পলি জমা হতো। যেমন আমাদের এখানেও কিছুদিন 10-15 দিনে যদি বন্যা হয়, দেখবে যে মাটিগুলো কেমন কালো হয়ে যাচ্ছে, উপরে এক ধরনের আস্তরণ পড়তে। এই যে এইভাবে মিশরে এর থেকে আরও মোটা আস্তরণ পড়ে থাকতো, এটাই হচ্ছে পলি। এর সাথে জলধার প্লাবন শেষে উর্বর পলি মাটিতে নীল নদীর উভয় তীর দৈর্ঘ্যে 600 মাইল এবং প্রস্থে 10 মাইল পর্যন্ত পড়ে যেত। এই যে উর্বর পলি মাটিটা এই পড়তো, এটার দৈর্ঘ্য ছিল 600 মাইল। আমরা আরেকটা ম্যাপ দেখলে দেখবা, এই যে দেখো এর দৈর্ঘ্যে 600 মাইল, আর এই যে প্রস্থ, এই প্রস্থে 10 মাইল। এই যে একটা গাঢ় দেখতে, এটা হচ্ছে নীলনদ, আর এই যে এটা হচ্ছে এই যে বন্যায় এই এলাকাগুলা ডুবে থাকতো। তো যখন বন্যা প্লাবনের পানি নেমে যেত, তখন এই এলাকাগুলাতে পলি মাটি জমা হতো বা পলি পড়তো। তাহলে দৈর্ঘ্যে কিন্তু 600 মাইল আর প্রস্থে 10 মাইল পর্যন্ত পড়ে যেত। এই কারণে মিশরের জমি খুব উর্বর হতো। এই পলি মাটিটা যখন পড়তো, তখন এই মাটিগুলো খুবই উর্বর হতো, ফলে জনগণ খুব সহজে নরম মাটিতে ফসল ফলাতে পারত। কৃষি উৎপাদন প্রাচীন মিশরীয়দের প্রধান জীবিকা হওয়ায় এই সময় কৃষিকে কেন্দ্র করে বসতি স্থাপন, বাঁধ নির্মাণ কৌশল, সেচ ব্যবস্থার বিকাশ ও ক্ষুদ্র শিল্পের বিকাশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে এই যখন পলি পড়তো, এই পলিকে কেন্দ্র করে তারা কৃষির উৎপাদন শুরু করে দিত। এই কৃষিকে কেন্দ্র করে আরও অনেক কিছু তাদেরকে করতে হতো। এই যে এই কৃষিকে কেন্দ্র করে বসতি স্থাপন করতো, তারা বাঁধ নির্মাণ কৌশল আবিষ্কার করতো, যেহেতু বন্যা থেকে কৃষির ফসলকে রক্ষা করতে হবে। সেচ ব্যবস্থার বিকাশ, আবার যখন বৃষ্টি হবে না তখন এই পানিকে আটকে রেখে জমিতে সেচ দিতে হবে, কৃষিতে সেচ দিতে হবে। এবং ক্ষুদ্র শিল্পের, এই যে কৃষিকে কেন্দ্র করে আরও যে অন্য ছোট ছোট শিল্পগুলো, এগুলোরও বিকাশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এইভাবে দেখো নীল নদকে কেন্দ্র করে তাদের এই যে এক কর্মযোগ্য পরিবেশ সৃষ্টি হতো। এছাড়া নীল নদের তীরে অবস্থিত সিনাই পাহাড় সহ অন্য পাহাড় শিল্পদ্রব্য, অস্ত্রশস্ত্র তৈরির জন্য মিশরবাসীকে ধাতু সরবরাহ করত। এছাড়া এই যে দীর্ঘ যে নীল নদটা, এটার তীরে বড় বড় পাহাড় অবস্থিত ছিল। এই পাহাড়গুলোতে বিভিন্ন ধরনের মূল্যবান ধাতু পাওয়া যেত। এই সব ধাতু দিয়ে তারা বিভিন্ন শিল্পদ্রব্য, অস্ত্রশস্ত্র তৈরি করতো। কারণ ওই সময় এই যে পাথর বা অন্য যে ধাতু, এই ধাতুগুলো দিয়ে তারা শিকার করার জন্য অস্ত্রশস্ত্র বানাতো। তো এই যে এগুলার মূল উৎস কিন্তু সে নীল নদ। তুমি কৃষি বলো, এইসব শিল্পদ্রব্য বলো, সব কিছুর মূল উৎস কিন্তু এই নীল নদকে কেন্দ্র করে। এক কথায় নীল নদের এইসব দানের ফলে মিশরে বিশ্বের প্রাচীন সভ্যতার উৎপত্তি ও বিকাশ ঘটে। তাই গ্রিক ঐতিহাসিক ও ইতিহাসের জনক হেরোডোটাস মিশরের উৎসর্গ দেখে বিস্মিত হয়ে নির্দ্বিধায় মিশরকে নীল নদের দান বা দ্য গিফট অব দ্য নীল বলে উল্লেখ করেছেন। আচ্ছা, এখানেও খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য রয়েছে। একটা তথ্য হচ্ছে এই যে গ্রিক ঐতিহাসিক এবং ইতিহাসের জনক, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ নৈবেত্তিক প্রশ্ন, ইতিহাসের জনককে হেরোডোটাস। যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে ইতিহাস, ইতিহাসের জনকটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে ইতিহাসের জনক হেরোডোটাস কোন দেশের নাগরিক বা কোন দেশের অধিবাসী? গ্রিক জাতির, অর্থাৎ গ্রিসের, বর্তমান যে গ্রিস দেশটা আছে সেই দেশের জাতি হিসেবে সে ছিল গ্রিক। তাহলে এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে মিশরকে নীল নদের দান, এই কথাটা কে বলেছেন? হেরোডোটাস বলেছেন, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে হেরোডোটাস মিশরকে কি বলেছেন? নীল নদের দান বলেছেন। এইভাবে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। তো তোমরা এই প্রশ্নটা
অবশ্যই আয়ত্ত করে নেবে, খুব গুরুত্বপূর্ণ। এটা যে কোনোভাবে পরীক্ষা আসতে পারে। তো আজকের ক্লাস ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবার প্রতি অনুরোধ থাকলো তোমরা ভালোভাবে ক্লাসগুলা অবশ্যই সব টিচারের ক্লাসগুলো আয়ত্ত করে নেবে। আমরা এই অচিরেই পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা করতেছি। আমাদের ব্যস্ততার কারণে হয়তো একটু লেট হচ্ছে, কিন্তু পরীক্ষা আমরা নেব। তোমরা প্রস্তুত থাকবে, সবগুলা ক্লাস, পিছনের ক্লাসগুলো রিভাইজ দিবে সবগুলা সাবজেক্টের। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।